ইন দ্য লাইব্রেরি আফটার লাঞ্চ। তাহলে লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করার পরে লাইব্রেরিতে এই পুরো দৃশ্যটা দৃশ্যিত হচ্ছে। ইট ইজ নট মাচ অফ এ লাইব্রেরি না, যেটাকে এতক্ষণ ধরে পেটকফ বাড়িয়ে চাড়িয়ে বলছিলেন এবং যেটার জন্য উনি ভীষণ গর্বিত ছিলেন, সেই লাইব্রেরিটা আসলে কীরকম সেটার একটা নমুনা আমরা এখান থেকে পাবো। তো এখানে বলা হচ্ছে ইট ইজ নট মাচ অফ এ লাইব্রেরি, মানে এটাকে যথাযথভাবে একটা লাইব্রেরি ঠিক বলা চলে না। ইটস লিটারেরি ইকুইপমেন্ট কনসিস্টিং অফ এ সিঙ্গল ফিক্সড শেলফ stocked with old paper cover novels, broken back, coffee stained, torn and thumbed, and a couple of little hanging shelves with a few gift books on them. Now তাহলে এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিটাতে কী কী আছে? ইটস লিটারেরি ইকুইপমেন্ট, মানে এখানে লিটারেরি সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি আছে তার তালিকাটা হচ্ছে এই লাইব্রেরিটার মধ্যে আছে একটা সিঙ্গেল ফিক্সড শেলফ, একটা সিঙ্গেল ফিক্সড শেলফ আছে এবং সেই শেলফের মধ্যে স্টক মানে ডাই করে, মানে বোঝা যাচ্ছে স্টক কথাটা দিয়ে যে খুব যত্ন সহকারে রাখা নেই, মানে কোনোভাবে এলোমেলো করে রাখা আছে ওল্ড পেপার কাভার্ড নভেলস, মানে পুরনো পেপার দিয়ে কাভার করা কিছু নভেলস। সেই নভেলগুলো আবার অবস্থা কীরকম, সেগুলো হচ্ছে ব্রোকেন ব্যাক মানে সেগুলো যে মোলার, সেই শক্ত মোলারগুলো আবার কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে, বা বইয়ে যে স্পাইনটা থাকে, স্পাইন বরাবর যে মোলার দেওয়া থাকে একটা শক্ত কার্ডবোর্ড দিয়ে, সেটাও ভেঙে গেছে। আবার কিছু কিছু পাতা কফি স্টেন, কিছু কিছু পাতায় বা কিছু কিছু বইয়ের মোলাটের ওপরেই কফির দাগ আছে, মানে কফি খেয়েছে সেই কফি হয়তো পড়ে গেছে, সেই দাগটা রয়ে গেছে। টর্ন, কিছু ছেঁড়া। থাম্বড মানে হচ্ছে যে সেই বইগুলোকে যখন নেওয়া হয়েছে তার উপরে থাম্ব ইমপ্রেশন পড়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই বইগুলো নেওয়ার সময় বিশেষ যত্ন দেওয়া হয়নি, কেউ হয়তো খাবার খেতে খেতেই সেগুলোকে হাত দিয়েছে, তো মানে বইগুলো ধরার আগে তাদের হাত খুব একটা পরিষ্কার ছিল না, সেই জন্য সেই হাতের আঙুলের ছাপও বইয়ের উপরে দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে সেই বইগুলোর উপরে যে অযত্ন করা হয়েছে সেটার ছাপ সুস্পষ্ট। অ্যান্ড এ কাপল অফ লিটল হ্যাঙ্গিং শেলফস, আর কয়েকটা ছোট ছোট ঝুলানো তাকের মতো আছে, যেটাকে হোম ডেকোরেশনে ইউজ করা হয়, উইথ আ ফিউ গিফট বুকস অন দেম, এবং সেই তাকগুলোর উপরে কয়েকটা, দেখো ফিউ, সাম বলেনি, ফিউ কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। তাহলে এখানে ফিউ গিফট বুকস মানে 19th সেঞ্চুরিতে স্পেশালি অটম সিজনে কিছু বই প্রকাশিত করা হতো, কারণ অটম সিজনে পরে অনেক ফেস্টিভ্যাল থাকতো, সেই ফেস্টিভ্যালে এই বইগুলোকে একজন আরেকজন গিফট দিত এবং এগুলো গিফট দেওয়ার উদ্দেশ্যেই প্রকাশিত করা হতো। সেই বইগুলোর মধ্যে প্রথম সবথেকে জিনিস যেটা সিগনিফিকেন্ট থাকতো সেটা হচ্ছে সেই বইগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা থাকতো, ঠিক মনে হতো একটা গিফটের মতো, এবং তার মধ্যে শর্ট স্টোরিজ বা কিছু এসেজ বা কিছু পোয়েমস এই সমস্ত জিনিস থাকতো। এবং যে এই বইটা কিনতো সে নিজে পড়ার উদ্দেশ্যে কিনতো না, সেটাকে গিফট দেওয়ার উদ্দেশ্যেই কিনতো। এই ধরনের বইগুলোকে বলা হতো গিফট বুকস। তো সেই ওয়াল হ্যাঙ্গিং বা সেই শেলফসের উপরে এরকম কিছু গিফট বইও দেখা যাচ্ছে। দ্য রেস্ট অফ দ্য ওয়াল স্পেস বিং অকুপাইড বাই ট্রফিজ অফ ওয়ার অ্যান্ড দ্য চেজ। এইগুলো ছাড়া কিন্তু ওই রুমটার মধ্যে আর লাইব্রেরি সুলভ কিছু ছিল না। বাকি যে স্পেস ছিল দেওয়ালের মধ্যে সেগুলো অকুপাই বা অধিকার করে রেখেছিল কি ট্রফিজ, যেগুলো তারা বিভিন্ন ধরনের ওয়ারে, আর চেজ মানে হচ্ছে একটা শিকারের বিশেষ খেলা, যেখানে একটা শিকারকে তাড়া করে করে তাকে হত্যা করা হয়, তার মধ্যে ডিয়ার হতো, বোর হতো, বার্ডস হতো, এই ধরনের। তো এই ধরনের একটা খেলা বিশেষ, সেই চেজ খেলাতে জয়লাভ করে অনেক ট্রফি বা কোনো যুদ্ধে জয়লাভ করে অনেক ট্রফি, এই সমস্ত ট্রফি কিন্তু ওই ওয়ালগুলোর মধ্যে শোভা পাচ্ছে। বাট ইট ইজ আ মোস্ট কমফর্টেবল সিটিং রুম। কিন্তু যাই হোক, এই রুমটা বসে বিশ্রাম নেওয়ার জন্য হচ্ছে খুবই সুবিধাজনক বা খুবই আরামদায়ক। A row of 3 large windows in front of the house. কারণ কি? কারণ এই বাড়িতে, মানে এই বাড়ির যে সামনের দেওয়াল আছে সেই দেওয়ালে খুব বড় বড় 3টে উইন্ডো আছে। শো আ মাউন্টেন প্যানোরামা, এবং সেই বড় বড় জানলা দিয়ে
মাউন্টেনের বিস্তৃত দৃশ্য দেখা যায়, সেই জন্যই এই রুমটা বসে থাকার জন্য একদম যথোপযুক্ত। which is just now seen in one of its softest aspects in the mellowing afternoon light। এবং এখন ওরা সবাই সেই লাইব্রেরি কাম বলা যেতে পারে সিটিং রুম, সেখানে বসে আছে এবং এখন সময়টা হচ্ছে আফটারনুন এবং এই সময়ে জানলা দিয়ে কী দৃশ্যটা দেখা যাচ্ছে, এখন জানলা দিয়ে দেখা যাচ্ছে যে সেই যে পর্বত শ্রেণী, সেই পর্বত শ্রেণীটা এবং এই দুপুরের মৃদুমন্দ লাইটে সেই পর্বত শ্রেণীটাকে তার সব থেকে সফটেস্ট অ্যাসপেক্ট মানে সব থেকে কোমল রূপে দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর একটা দৃশ্য জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। ইন দ্য লেফট হ্যান্ড কর্নার আ স্কোয়ার আর্দেনওয়্যার স্টোভ, আর তার বাঁ দিকে একটা স্কোয়ার আর্দেনওয়্যার স্টোভ। আর্দেনওয়্যার মানে আমরা জানি মাটির তৈরি একটা স্টোভ আছে। আ পারফেক্ট টাওয়ার অফ কালার্ড পটারি, এবং সেই স্টোভটার সঙ্গে একটা টাওয়ার বা চিমনি যোগ করা আছে এবং সেই চিমনিটার গায়েও আবার বিভিন্ন ধরনের পটারি মানে মৃৎশিল্প, বিভিন্ন মৃৎশিল্পের কারুকার্য করা আছে। রাইজ নিয়ারলি টু দ্য সিলিং, এবং সেই যে চিমনিটা একদম সোজা প্রায় ছাদ পর্যন্ত গিয়ে ঠেকেছে। অ্যান্ড গ্যারান্টিজ প্লেন্টি অফ ওয়ার্মথ, এবং আসলে তাহলে বোঝা যাচ্ছে এই আর্দেন স্টোভ মানে তখনকার যুগের ফায়ার প্লেসটাকে বলা হতো আর্দেন স্টোভ। তো এইভাবেই তখন আর্দেন স্টোভ তৈরি করা হতো, যে একটা চুলার মতো থাকতো এবং সেই চুলার মধ্যে আগুন জ্বালানো হতো এবং যাতে ঘরে ধোঁয়া না হয়ে যায় এবং ধোঁয়াটা যেন বেরিয়ে যায় সেই জন্য সেই চুলোটার মুখে একটা পাইপ করা থাকতো, সেই পাইপটা ছাদ পর্যন্ত গিয়ে সেই ধোঁয়াটাকে বাইরে বের করে দিত। এবং এত সুন্দর একটা ফায়ার প্লেস বা এরকম আর্দেন স্টোভ থাকার ফলে এই রুমটার মধ্যে যথেষ্ট উষ্ণতা ছিল, মানে বেশ আরামদায়ক একটা পরিবেশ। দি অটোম্যান ইন দ্য মিডল ইজ এ সার্কুলার ব্যাঙ্ক অফ ডেকোরেটেড কুশনস। না, অটোম্যান মাঝখানে একটা অটোম্যান আছে, ইজ এ সার্কুলার মানে গোলাকৃতি ব্যাঙ্ক অফ ডেকোরেটেড কুশনস, এবং সেই অটোম্যানের উপরে বিভিন্ন ধরনের কারুকার্য করা কুশনস বা গদি রাখা আছে। অ্যান্ড দ্য উইন্ডো সিটস আর ওয়েল আপ হলস্টার্ড ডিভানস। না, এই ডিভান এটাকে ফ্রেঞ্চ ওয়ার্ড, এই ফ্রেঞ্চ ওয়ার্ড ডিভানে মানে হচ্ছে সোফা, তার মানে বোঝা যাচ্ছে সেই উইন্ডোর পাশে যে সোফা রাখা ছিল সেইগুলো খুব সুন্দরভাবে আপ হলস্টার্ড মানে গৃহসজ্জার সামগ্রী দিয়ে সাজানো ছিল। লিটল টার্কিশ টেবলস, ছোট ছোট টার্কিশ টেবলস ছিল। ওয়ান অফ দ্যাম উইথ অ্যান এলাবোরেট হুক্কা অন ইট, এবং তার মধ্যে খুব বড় সড়ো একটা হুক্কা রাখা আছে। অ্যান্ড এ স্ক্রিন টু ম্যাচ দ্যাম। না, এখানে এই যে স্ক্রিন কথাটা আছে, এই স্ক্রিন মানে হচ্ছে একটা ডিভাইডার ধরতে পারো। তখনকার যুগে এরকম একটা ব্যবস্থা করা হতো যে একটা বড় রুম আছে, সেই বড় রুমটার মাঝখানে একটা ডিভাইডার দেওয়া আছে, হয়তো প্রাইভেসি পাওয়ার জন্য, বা বাড়ির যারা মহিলা তারা ওই ডিভাইডারটার ওই পাশে থাকতেন এবং ডিভাইডার এই পাশে হয়তো পুরুষরা থাকতেন। তো ওই রকম একটা ম্যাচিং স্ক্রিন বা ডিভাইডারও সেই রুমের মধ্যে আছে। কমপ্লিট দ্য হ্যান্ডসাম এফেক্ট অফ ফার্নিশিং, এবং এই স্ক্রিনটাই এই রুমটার যে ফার্নিশিং মানে আসবাবপত্রের যে সুন্দর একটা সুসজ্জা সেটাকে সম্পূর্ণ করছে। দের ইজ ওয়ান অবজেক্ট হাউএভার উইচ ইজ হোপলেসলি আউট অফ কিপিং উইথ ইটস সারাউন্ডিংস। কিন্তু এই পুরো ঘরটার মধ্যে সব কিছুই সুন্দর, কিন্তু তার মধ্যে একটা জিনিস ছিল যেটা এই ঘরটার জন্য একদমই বেমানান। সেটা কি? দিস ইজ আ স্মল কিচেন টেবিল। সেটা হচ্ছে একটা স্মল মানে ছোটোখাটো একটা কিচেনে রাখে এরকম একটা টেবিল। মাচ দ্য ওয়ার্স অফ ওয়্যার fitted as a writing table. Much the worse for wear. Much the worse for wear মানে, এবং এটা যে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে সেটাও আবার আরও বাজে। সেটা হচ্ছে এই সব থেকে বাজে টেবিলটাকেই মানে কিচেন টেবিলটাকে লেখাপড়ার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। উইথ অ্যান ওল্ড ক্যানিস্টার ফুল অফ পেন্স, এবং সেখানে দামি দামি আসবাবপত্র থাকলেও পেন রেখার একটা ভালো স্ট্যান্ড নেই। ওই পেন রেখার জন্য পুরনো একটা টিনের একটা পাত্রকে পেন হোল্ডার হিসেবে ইউজ করা হয়েছে এবং সেখানে অনেক পেন্স রাখা আছে। অ্যান্ড অ্যান এগ কাপ, এবং একটা এগ শেপের কাপ, সেটাকে বলা হয় এগ কাপ। তার মানে এখানে ইঙ্ক রাখার জন্য একটা ভালো ইঙ্ক পটও নেই। একটা এগ কাপ মানে যেটাতে বয়েলড এগ সার্ভ করা হয়, সেই এগ কাপটাকেই ইঙ্ক ওয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মানে এখানে বার্নার্ড শ বলতে চাইছেন
যে এই বাড়িতে একটা লাইব্রেরি থাকলেও, কিছু নভেলস থাকলেও এরা কিন্তু পড়াশোনায় বিশেষ মনোযোগী নয় বা পড়াশোনায় বিশেষ উৎসাহী নয়। সেই জন্য দেখো ফার্নিশিং সব কিছু, চুল্লিটা খুব সুন্দর, বা এখানে যে সোফা বা ডিভান আছে সেগুলোও খুব সুন্দর, তার উপরে যে গদি আছে সেগুলোও খুব সুন্দর, কিন্তু লেখাপড়ার জন্য যে টেবিলটা বা যে পেনসগুলো যেখানে রাখা হয়েছে বা পেনের ইঙ্কটা যেখানে রাখা হয়েছে সেইগুলোর মধ্যে কিন্তু আমরা অগোছালো বা একটা অমনোযোগের চিত্র পাচ্ছি। মানে বোঝা যাচ্ছে এইগুলোর প্রতি বিশেষ কেয়ার বা যত্ন নেওয়া হয়নি, এগুলোকে অ্যাভয়েডই করা হয়েছে। এবং যাই হোক, সেই ইঙ্ক পটের উপরে ফিল্ড উইথ ইঙ্ক, ওখানে ইঙ্ক আছে, অ্যান্ড এ ডেপ্লোরেবল স্ক্র্যাপ অফ সিভিয়ারলি ইউজড পিঙ্ক ব্লটেড পেপার, এবং সেখানে একটা ব্লটেড পেপার রাখা আছে পিঙ্ক কালারে, এবং সেটাকে এত ব্যবহার করা হয়েছে যে সেই পিঙ্ক ব্লটিং পেপারটার অবস্থা এখন ডেপ্লোরেবল মানে শোচনীয়। স্ক্র্যাপ মানে হচ্ছে পুরো ব্লটিং পেপারে একটা ক্ষুদ্র টুকরো, তার মানে বোঝা যাচ্ছে এই জায়গাটার কোনো মেনটেনেন্সই হয় না। অ্যাট দ্য সাইড অফ দিস টেবল which stands on the right, Bluntschli is hard at work. Now at the side of this table, মানে যে কিচেন টেবিলের উপরে পড়ালেখা করা হয় সেই কিচেন টেবিলেরই which stands on the right, যেটা ডান দিকে আছে, সেই টেবিলেতে ব্লাঞ্চলি বসে আছে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করছে, with a couple of maps before him writing orders. তার সামনে দুটো ম্যাপ রাখা আছে এবং সে অর্ডার্স লিখছে। অ্যাট দি হেড অফ ইট সিটস সার্জিয়াস, এবং সেই টেবিলটার মাথাতে সার্জিয়াস বসে আছে, হু ইজ অলসো সাপোজ টু বি অ্যাট ওয়ার্ক। সার্জিয়াসেরও এখানে কাজ করা দরকার বা কাজ করা উচিত, বাট হু ইজ অ্যাকচুয়ালি নয়িং দ্য ফেদার অফ এ পেন, কিন্তু সে দেখা যাচ্ছে কোনো কাজ করছে না, সে আসলে বসে বসে, নয়িং মানে চিবানো, দ্য ফেদার অফ এ পেন মানে একটা পেনের যে পালক সেই পালকটা বসে বসে চিবাচ্ছে, মানে সে অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না, এই টেবিলে বসে একমাত্র ব্লাঞ্চলি কাজ করছেন। অ্যান্ড কন্টেম্পলেটিং ব্লাঞ্চলিজ কুইক শিওর বিজনেস লাইক প্রোগ্রেস উইথ আ মিক্সচার অফ এনভিয়াস ইরিটেশন অ্যাট হিজ ওন ইনক্যাপাসিটি। এবং সেই পালকটা চিবাতে চিবাতে সার্জিয়াস কী ভাবছে? সার্জিয়াস ভাবছে যে এই ব্লাঞ্চলি সে কত তাড়াতাড়ি নিশ্চিতভাবে এবং প্রফেশনালি তার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে বা করছে, এবং সেটা দেখে মিক্সচার অফ এনভিয়াস, তার মনে ঈর্ষাও জাগছে, আবার বিরক্তিরও সৃষ্টি হচ্ছে, মানে ঈর্ষা এবং বিরক্তির মিশ্রণের একটা অভিব্যক্তি তার মুখে ফুটে উঠছে। না, ঈর্ষাটা কেন? ঈর্ষাটা এই জন্য যে সে কত সুন্দর প্রফেশনালি খুব চটপট করে সব কাজগুলো করছে তার জন্য, আর তার বিরক্ত কেন লাগছে যে সে ব্লাঞ্চলির মতো এত সুন্দর কাজ করতে পারে না, এই অক্ষমতার জন্য তার বিরক্তিও লাগছে। অ্যান অস্ট্রাক ওয়ান্ডার অ্যাট অ্যান অ্যাবিলিটি উইচ সিমস টু হিম অলমোস্ট মিরাকুলাস, এবং অস্ট্রাক মানে বিস্মিত হয়ে গেছে, মানে প্রায় হতবাক হয়ে যাওয়া। এবং হতবাক কী জন্য হয়ে গেছে? যে এই যে ব্লাঞ্চলি এই লোকটা কি অলৌকিক দ্রুততার সঙ্গে এই সমস্ত কাজকর্মগুলো করছে, এবং তার এই ক্ষমতা দেখে সে আবার ঈর্ষান্বিত যেমন হচ্ছে, বিরক্তও যেমন হচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে বিস্মিতও হয়ে পড়ছে। দো ইটস প্রোজাইক ক্যারেক্টার ফরবিডস হিম টু এস্টিম ইট। না, আমরা আগেই দেখেছি সার্জিয়াস তার একটা কল্পনাপ্রবণ মন আছে এবং সে সব কিছুকেই রোম্যান্টিসাইজ করতে চায়। ওয়্যার অন দি আদার হ্যান্ড আমরা দেখেছিলাম ব্লাঞ্চলি সে রিয়েলিজমে বিশ্বাস করে এবং সে সবসময় প্র্যাকটিক্যাল কথাবার্তা বলে বা প্র্যাকটিক্যাল দিকটা ভেবে তার ডিসিশনস নেয়। এইখানে এই যে কাজগুলো সে করছিল ব্লাঞ্চলি, সেই কাজগুলো কিন্তু ভীষণ গতানুগতিক, ভীষণ একঘেয়ে এবং ভীষণ বোরিং। তাহলে সার্জিয়াসের মতো একজন মানুষ যে সব কিছুকেই রোম্যান্টিসাইজ করতে যায়, তার এরকম গতানুগতিক কাজ পছন্দ হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও ব্লাঞ্চলি যে নৈপুণ্যের সঙ্গে এবং দক্ষতার সঙ্গে এবং যে দ্রুততার সঙ্গে কাজগুলো করছিল, সেটা দেখে সার্জিয়াসের কিন্তু এই গতানুগতিক কাজের উপরেও একটা শ্রদ্ধা বা একটা এস্টিম এলো, মানে সেও এই গতানুগতিক কাজের দ্বারা প্রভাবিত হলো, কিংবা এই বোরিং কাজটাও
ব্লাঞ্চলি কত সুন্দরভাবে কত সুষ্ঠুভাবে করছে। দ্য মেজর ইজ কমফর্টেবলি এস্টাবলিশড অন দ্য অটোম্যান। নাও পেটকফ কী করছেন, উনি খুব আরাম করে একটা অটোম্যানের ওপরে বসে আছেন, উইথ আ নিউজ পেপার ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা নিউজ পেপার আছে, অ্যান্ড দ্য টিউব অফ দ্য হুকা উইদিন হিজ রিচ, এবং হুক্কাটা তার নাগালের মধ্যেই আছে। ক্যাথরিন সিটস অ্যাট দ্য স্টোভ। ক্যাথরিন সে কী করছে, সেই স্টোভটার পাশে বসে আছে, উইথ হার ব্যাক টু দেম, এবং উনি এদের দিকে পিট করে আছে, এমব্রয়ডারিং, এবং উনি কী করছেন, সূচিকর্ম করছেন। রাইনা কী করছে, রাইনা রিক্লাইনিং অন দ্য ডিভান, রাইনা ডিভানে হেলান দিয়ে বসে আছেন, আন্ডার দ্য লেফট হ্যান্ড উইন্ডো, মানে বাঁ দিকে যে উইন্ডোটা আছে তার নিচেই। ইজ গেজিং ইন আ ডে ড্রিম আউট অ্যাট দ্য বালকান ল্যান্ডস্কেপ, এবং সে সেই জানলা দিয়ে তাকিয়ে আছে এবং সেই বালকান পর্বত শ্রেণীকে দেখছে এবং দিবাস্বপ্ন দেখছে। উইথ এ নেগলেক্টেড নভেল ইন হার ল্যাপ, এবং তার কোলে একটা নভেল রাখা আছে, মানে বোঝাচ্ছে সেই নভেলটা সে পড়ার উদ্দেশ্যেই এনেছিল, কিন্তু সেটাকে সে নেগলেক্ট করে সে এখন বাইরের দিকে তাকিয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে এই রুমের মধ্যে আমাদের ড্রামার মেন যে ক্যারেক্টার্স সবাই আছে, এবং সবাই কে কী করছে সেটারও একটা আইডিয়া আমরা এখান থেকে পেলাম। দ্য ডোর ইজ অন দ্য লেফট, এবং এই রুমটার দরজাটা হচ্ছে বাঁ দিকে। The button of the electric bell is between the door and the fireplace. আর যে ইলেকট্রিক বেল তার বাটনটা দরজা আর ফায়ারপ্লেসের মাঝখানে আছে। পেটকফ লুকিং আপ ফ্রম হিজ পেপার টু ওয়াচ হাউ দে আর গেটিং অন অ্যাট দ্য টেবল। পেটকফ তখন নিউজ পেপার পড়তে পড়তে তারপরে একবার এবং নিউজ পেপার থেকে মুখ তুলে তাকালো যে সার্জিয়াস এবং ব্লাঞ্চলি তাদের কাজ কীরকমভাবে করছে সেটা দেখার জন্য। তারপর সে বলল, আর ইউ শিওর আই ক্যান হেল্প ইউ ইন এনি ওয়ে ব্লাঞ্চলি? তখন ব্লাঞ্চলিকে দেখে বললো কি, আমি তো কোনো কাজই করছি না, তুমি কি নিশ্চিত আমার কোনো সাহায্য লাগবে না? উইদাউট ইন্টারাপ্টিং হিজ রাইটিং অর লুকিং আপ, সে অর্ডার লিখছিল, সেই অর্ডার লেখা না থামিয়েই বা না তাকিয়েই বলল, কোয়াইট শিওর থ্যাংক ইউ স্যারানফ অ্যান্ড আই উইল ম্যানেজ ইট। বললো কি, একদম আমি নিশ্চিত, আপনার কোনো সাহায্য লাগবে না, আমি আর স্যারানফ পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেব। সার্জিয়াস গ্রিমলি, সার্জিয়াস গম্ভীরভাবে বলল, ইয়েস উই উইল ম্যানেজ ইট। সার্জিয়াস মানে ভাব দেখালো যে সেও কাজ করছে সমানভাবে। সে বলে, হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমরা ম্যানেজ করে নেব। হি ফাইন্ডস আউট হোয়াট টু ডু, ড্রজ আপ দ্য অর্ডার্স অ্যান্ড আই সাইন দ্যাম। তারপর সে বলল কি, এই ব্লাঞ্চলি সে ঠিক করে দেয় যে কি করতে হবে, তারপরে সেই অর্ডারটা লিখে দেয় আর আমি এখানে সেগুলোকে সাইন করে দিই। ডিভিশন অফ লেবার মেজর, তারপরে একটু ব্যঙ্গাত্মকভাবেই বলছে যে মেজর দেখছো তো আমরা দুজনে কিন্তু সমান সমান কাজ করছি, কিন্তু আদতেও বলতে চাইছে যে বেশিরভাগ কাজটাই ব্লাঞ্চলি করছে, আমি খালি সেগুলোকে সাইন করে দিচ্ছি। ব্লাঞ্চলি প্যাসেস হিম আ পেপার, ব্লাঞ্চলি এই মত অবস্থায় আর একটা পেপার তাকে পাস করে দিল যাতে সে সেটা সাইন করে দেয়। অ্যানাদার ওয়ান, বললো আরেকটা, থ্যাংক ইউ। তারপরে সেটা নিয়ে নিল, থ্যাংক ইউ বললো। হি প্লান্টস দ্য পেপার স্কোয়ারলি বিফোর হিম, তারপরে সে পেপারটা ভালোভাবে তার সামনে মেলে ধরলো। সেটস হিজ চেয়ার কেয়ারফুলি প্যারাল টু দেম, তারপরে তাদের সমান্তরালে তার চেয়ারটাকে বসালো। অ্যান্ড সাইন্স উইথ দ্য এয়ার অফ এ ম্যান রেজলিউটলি পারফর্মিং আ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস ফিট, এবং এমনভাবে সে সাইনটা করলো, এমন ভাব নিয়ে যে মনে হচ্ছে একটা মানুষ খুব দৃঢ়ভাবে খুব একটা বিপজ্জনক এবং একটা কঠিন কীর্তি যেন স্থাপন করছে, সেইভাবে সে সাইনটা করলো। দিস হ্যান্ড ইজ মোর অ্যাকাস্টম টু দ্য সোর্ড দ্যান টু দ্য পেন। তারপরে সে বলল, আসলে আমার এইসব জিনিস করতে ভালো লাগে না, কারণ এই হাতটা তরোয়াল চালানোতে বেশি অভ্যস্ত, এই হাতটা পেন ধরে সেটা চালানোতে অভ্যস্ত নয়, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। পেটকফ, ইটস ভেরি গুড অফ ইউ ব্লাঞ্চলি, ইট ইজ নিডেড to let yourself be put upon in this way. Now, are you quite sure I can do nothing? তখন পেটকফ বলছে, ইটস ভেরি গুড অফ ইউ, বলছে এটা তো ভালো ব্লাঞ্চলি, ইট ইজ ইনডিড, নিশ্চয়ই এটা ভালো, টু লেট ইউরসেলফ বি পুট আপন ইন দিস ওয়ে, মানে বললো কি, দেখো তুমি ঘটনাচক্রে আমাদের এই দিকে চলে এলে এবং আমার ঘরে এসে উপস্থিত হলে, এটাতে আমাদের ভীষণ ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। নাও আর ইউ কোয়াইট শিওর আই ক্যান ডু নাথিং, তারপরে বলছে যে আচ্ছা তুমি কি নিশ্চিত যে আমার কোনো কাজ নেই এখানে? ক্যাথরিন ইন এ লো ওয়ার্নিং টোন, ক্যাথরিন তখন খুব
চাপা স্বরে একটা সাবধান বাণীর মতো করে বলল, ইউ ক্যান স্টপ ইন্টারাপ্টিং পল। মানে পেটকফ মানে তার হাজব্যান্ডের উদ্দেশ্যে বলছে, আরে তুমি ওদের কাজে বাধা কেন দিচ্ছ, তুমি চুপ করে বসো না। পেটকফ স্টার্টিং অ্যান্ড লুকিং রাউন্ড হার, তারপরে স্টার্টিং মানে তার দিকে ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ ও কোয়াইট রাইট মাই লাভ, কোয়াইট রাইট। বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো মাই লাভ, তুমি ঠিকই বলেছো। হি টেক্স হিজ নিউজ পেপার, তারপরে সে যেটা করছিল সে নিউজ পেপারটা আবার তুলে নিল, অ্যান্ড লেটস ইট ড্রপ অ্যাগেন। তারপরে আবার তুলে নিয়েই কিছু একটা বলতে যাবে বলে আবার নিউজ পেপারটাকে কোলের উপরে ড্রপ করে দিল। তারপরে বলল, ইউ হ্যাভেন বিন ক্যাম্পেইনিং ক্যাথরিন। তারপরে ক্যাথরিনের উদ্দেশ্যে বলছে, ক্যাম্পেনিং মানে তুমি তো মিলিটারিতে ছিলে না, বা তুমি তো মিলিটারি সার্ভিসে বা যুদ্ধের সময় মিলিটারি সার্ভিস দাওনি, তাহলে তুমি জানো না, ইউ ডোন্ট নো হাউ প্লেজেন্ট ইট ইজ ফর আস টু সিট হিয়ার। বলছে কি তুমি যদি মিলিটারিতে বা ক্যাম্পে থাকতে না, তাহলে বুঝতে পারতে যে আমরা এখানে সুন্দর ফায়ার প্লেসে আগুন দেওয়া আছে, ঘরটা ওয়ার্ম আছে, এই সুন্দর একটা অটোম্যানের উপরে আমি বসে নিউজ পেপার পড়ছি, এটা কতটা একটা আরামদায়ক বিষয়। There is only one thing after a good lunch with nothing to do but enjoy yourself. তারপর বলছে এখানে একটা সুন্দর ভালো খাবার দাবার খেলাম, লাঞ্চ করলাম, তারপরে আর আমাদের কিছু করার নেই, শুধুমাত্র এখানে বসে আমরা সময়টাকে বা মুহূর্তগুলোকে এনজয় করছি বা উপভোগ করছি। তুমি ভাবতে পারবে না এটা কত আরামদায়ক একটা জিনিস। There is only one thing I want to make me thoroughly comfortable. শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটা আমি পেয়ে গেলেই আমি নিজেকে একদম খুবই কমফর্টেবল বোধ করব। ক্যাথরিন, হোয়াট ইজ দ্যাট? ক্যাথরিন তখন জিজ্ঞেস করলো, সেটা কি? পেটকফ, মাই ওল্ড কোট, বলে আমার পুরনো কোটটা। আই এম নট অ্যাট হোম ইন দিস ওয়ান। বলছে এই আমি এখন যেটা পরে আছি, মানে সে এখনও সেই মিলিটারির কোটটাই পরে আছে। বলছে এটা পরে আমার খুব একটা স্বচ্ছন্দ বোধ হচ্ছে না। আই ফিল অ্যাজ ইফ আই ওয়্যার অন প্যারেড। আমার এখনও মনে হচ্ছে যে আমি এখনও যুদ্ধক্ষেত্রে আছি বা প্যারেড করছি। ক্যাথরিন, মাই ডিয়ার পল, হাউ অ্যাবসার্ড ইউ আর অ্যাবাউট দ্যাট ওল্ড কোট। তখন ক্যাথরিন একটু ভর্ৎসনা করেই বলল, কি পল, তুমি অযৌক্তিক কথা বলছো তোমার ওল্ড কোটটার বিষয়ে। ইট মাস্ট বি হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লজেট ওয়্যার ইউ লেফট ইট। মানে ক্যাথরিন বলছে যে পেটকফ তুমি ব্লু কোটটা খুঁজে পাওনি, ওটা তো ব্লু ক্লজেট মানে আলমারি, ব্লু ক্লজেটের মধ্যেই তো ঝুলছে। পেটকফ, মাই ডিয়ার ক্যাথরিন, আই টেল ইউ আই হ্যাভ লুকড দেয়ার। তখন পেটকফ বলছে, ক্যাথরিন আমি তোমাকে বলছি আমি ওখানে দেখেছি। অ্যাম আই টু বিলিভ মাই ওন আইজ অর নট? তাহলে আমি নিজের চোখে বিশ্বাস করবো না করবো না? ক্যাথরিন কোয়াইটলি রাইজেস অ্যান্ড প্রেসেস দ্য বাটন অফ দ্য ইলেকট্রিক বেল বাই দ্য ফায়ার প্লেস। ক্যাথরিন এই কথাটা শুনে কোনো কিছু না বলে উঠে গেল। তারপরে সেই যে ইলেকট্রিক বেল আছে, সেই ইলেকট্রিক বেল যেটা ফায়ার প্লেসের পাশেই রাখা আছে, সেটা যে প্রেস করে দিল। তখন পেটকফ বলল, হোয়াট আর ইউ শোয়িং অফ দ্যাট বেল ফর? বলে কি আরে তুমি এই বেলটা প্রেস করছো কেন, তুমি কি চাইছো? শি লুকস অ্যাট হিম ম্যাজেস্টিকলি। সে তখন রাজকীয়ভাবে তার দিকে তাকালো, মানে অ্যাজ ইফ তার কথাটা সে শুনলই না। অ্যান্ড সাইলেন্টলি রিজিউমস হার চেয়ার অ্যান্ড হার নিডল ওয়ার্ক। তারপরে আবার সে যেখান থেকে উঠে এসেছিলো সেখানে গিয়ে বসে পড়লো কোনো শব্দ না করে, এবং আবার তার সূচিকর্ম করতে শুরু করলো। মাই ডিয়ার, ইফ ইউ থিঙ্ক দ্য অবস্টিনেন্সি of your sex can make a coat out of two old dressing gowns of Reiner's, your waterproof and my Macintosh, you are mistaken. তখন পেটকফ তার স্ত্রীর উদ্দেশ্যে বলল কি, প্রিয় তুমি যদি ভাবো অবস্টিনেন্সি মানে একগুয়েমি বা জেদ, যে যেহেতু অফ ইয়োর সেক্স মানে তোমরা মেয়েরা তোমাদের মধ্যে একটু একগুয়েমি থাকে, তোমরা ভীষণ জেদি হও, তুমি যদি ভাবো তোমার এই গুণটার জন্য এই গুণটার দৌলতে ক্যান মেক এ কোড আউট অফ টু ড্রেসিং গাউন, মানে সে বলছে আমি ক্লজেটটা চেক করেছি, সেখানে দুটো ড্রেসিং গাউন আছে রাইনার, তোমার একটা ওয়াটারপ্রুফ মানে রেইনকোট আছে, অ্যান্ড মাই ম্যাকিনটস, আর আমার ম্যাকিনটসটা আছে। তাহলে তুমি যদি বলো যে যেহেতু তুমি জেদ করছো এবং সেই তোমার জেদের ফলেই ওইগুলোর থেকে একটা কোট বেরিয়ে আসবে, তাহলে তুমি ভুল করছো। মানে সে বলতে যে আমি দেখেছি এগুলো ছাড়া ওখানে কিছু নেই। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দ্য ব্লু ক্লজেট কন্টেইনস অ্যাট প্রেজেন্ট। মানে সে বললো কি এই মুহূর্তে ওই ব্লু ক্লজেটটায় এই কটা জিনিসই আছে, আমি দেখে এসেছি। নিকোলা প্রেজেন্টস হিমসেলফ, এরকম কথা হচ্ছে নিকোলার প্রবেশ ঘটে। ক্যাথরিন আনমুভড বাই পেটকফস স্যালি। স্যালি মানে আকস্মিক উচ্ছ্বাস,
মানে এরকম পেটকফের আকস্মিক উচ্ছ্বাস বা তার এরকম রেগে যাওয়াতে আনমুভ মানে কোনোভাবেই প্রভাবিত হলো না। সে তখন তার উদ্দেশ্যে বলল, মানে নিকোলার উদ্দেশ্যে, কি নিকোলা, গো টু দ্য ব্লু ক্লজেট অ্যান্ড ব্রিং ইয়োর মাস্টার্স ওল্ড কোট হিয়ার। বললো কি নিকোলা, একটা কাজ করো তো, ওই ব্লু ক্লজেটটা থেকে তোমার মাস্টারের সেই পুরনো কোটটা নিয়ে এসো তো, দ্য ব্রেডেড ওয়ান হি ইউজুয়ালি ওয়্যার্স ইন দ্য হাউস। সেইটা নিয়ে আসবে, ব্রেডেড মানে বিনুনি করা, যেটাতে বিনুনি করা আছে আর যেটা তোমার মাস্টার প্রায়ই বাড়ির মধ্যে থাকলে পড়ে, সেটা নিয়ে এসো। নিকোলা, ইয়েস ম্যাডাম। নিকোলা গোজ আউট। নিকোলা এটা বলে চলে গেল। পেটকফ, ক্যাথরিন, ক্যাথরিন, ইয়েস পল। পেটকফ, আই বেট you any piece of jewelry you like to order from Sophia against a week's housekeeping money that the code isn't there. Now পেটকফ সে খুব জুয়ো খেলতে ভালোবাসে এবং জুয়ো খেলার গন্ধ কোথাও পেলেই সে এক্সাইটেড হয়ে যায়। সে তখন বলল, ঠিক আছে চলো একটা বেট ধরা যাক। সে বেটটা কি, যে আমি বেট বা বাজি ধরে বলতে পারি সেই ব্লু ক্লজেটে কোডটা নেই। তাহলে এটাতে হয় আমি ভুল হব বা আমি ঠিক হব। তার মানে আমি যদি ভুল হই, মানে যদি কোডটা সেখানে থাকে, তাহলে ইউ ক্যান বাই এনি জুয়েলারি ইউ ওয়ান্ট ফ্রম সোফিয়া। সোফিয়া একটা শহর, সেই সোফিয়া থেকে তুমি যা বলবে সেই জুয়েলারিটাই তোমাকে আমি কিনে দেবো। বাট ইফ আই এম রাইট, কিন্তু আমি যদি ঠিক হই, মানে সেখানে যদি কোডটা না থাকে, তাহলে তোমার এক সপ্তাহের যে বাড়ি চালানোর জন্য যে হাত খরচা আমি দিই সেটা আমি তোমাকে দেবো না। বলো এই বাজিটা ধরতে রাজি আছো তো? বলো। ক্যাথরিন, ক্যাথরিন তো জানে সেখানে আছে। ক্যাথরিন বলছে, ডান পল। বলো কি ঠিক আছে, আমি রাজি আছি। পেটকফ, এক্সাইটেড বাই দ্য প্রসপেক্ট অফ এ গ্যাম্বল। ওই বললাম সে জুয়ো খেলতে ভীষণ ভালোবাসে। সে তখন একটা গ্যাম্বলের সম্ভাবনা দেখে উত্তেজিত হয়ে পড়লো। তারপরে বললো, কাম হিয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর সাম স্পোর্ট। বলো কি এই তো এখানে একটা কিছু মজা করার একটা অপরচুনিটি পাওয়া গেছে। হু উইল বেট অন ইট? বললো কি এইবারে এটাতে কে বাজি ধরবে? ব্লাঞ্চলি, আইল গিভ ইউ 6-1। এটা একটা বেট, মানে বাজি ধরার একটা কৌশল। একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। 6-1 মানে হচ্ছে, ফর এক্সাম্পল, যদি আমার সঙ্গে কেউ বাজি ধরে, আমি তাকে বলি ঠিক আছে আমি তোমাকে 6-1 দেবো। তার মানে হচ্ছে, ধরো কেউ যদি 100 টাকা বাজি ধরে, তাহলে সেই বাজিটা সে যদি জিতে যায়, তাহলে আমাকে তাকে 6-1 মানে 6 গুণ মানে 600 টাকা, আর তার সঙ্গে তার 100 টাকাটা মানে টোটাল 700 টাকা দিতে হবে। আর ও যদি হেরে যায়, তাহলে ওকে শুধুমাত্র আমাকে ওর ওই 100 টাকাটাই দিতে হবে। এটাকে বলে 6-1। তার মানে 6-1 হচ্ছে খুব লাভজনক একটা বেট বলতে পারো। তার মানে এখানে 6-1 বেটটা কেন ধরছেন পেটকফ? কারণ উনি নিশ্চিত যে উনিই জিতবে, সেই জন্য উনি বলছেন ব্লাঞ্চলি উদ্দেশ্যে, চলো 6-1 বাজে ধরো, মানে আমি তোমাকে 7 গুণ দেবো তুমি যদি যেত, কিন্তু তুমি যদি হারো তুমি আমাকে শুধুমাত্র 1 গুণ দেবে। ব্লাঞ্চলি, ইমপারটারবেবলি। ইমপারটারবেবলি মানে অবিচলভাবে বললো, মানে কোনোভাবে প্রভাবিত না হয়। ইট উড বি রবিং ইউ মেজর। বললো কি এটা তো তোমাকে তোমার সঙ্গে ডাকাতি করা হবে, মানে তুমি তো সর্বস্ব খুইয়ে দেবে। এটা কী বেট হলো? ম্যাডাম ইজ শিওর টু বি রাইট। আমি নিশ্চিত ম্যাডামই ঠিক। উইদাউট লুকিং আপ হি প্যাসেস অ্যানাদার ব্যাচ অফ পেপার্স টু সার্জিয়াস। এই কথাটা বলে না তাকিয়ে আর এক গোছা পেপার সে সার্জিয়াসের হাতে তুলে দিল। সার্জিয়াস অলসো এক্সাইটেড। সার্জিয়াস এই পুরো ব্যাপারটা বেশ এক্সাইটেড হয়ে গেছে। সেও বললো, ব্রাভো সুইজারল্যান্ড মেজর। তখন সে হঠাৎ করে আউট অফ কনটেক্সট একটা কথা বলে বসলো, অ্যাজ ইফ সেই জন্য যুদ্ধে যাচ্ছে। কি বললো? ব্রাভো সুইজারল্যান্ড মেজর। তারপরে সে বেট ধরছে, আই বেট মাই বেস্ট চার্জার against an Arab mare for Raina that Nicola finds the code in the blue closet. Now Sergius কি বেট ধরলো? বললো ঠিক আছে। সে বললো, নিকোলা যদি কোডটা ব্লু ক্লজেটে পায়, তাহলে তোমাকে রাইনাকে একটা আরবি ঘোড়া, আরব দেশে আরব মেয়ে মানে আরবি ঘোড়া দিতে হবে। আর নিকোলা যদি কোডটা না পায়, তাহলে আমি আমার বেস্ট চার্জার মানে আমার যে সব থেকে ভালো ঘোড়াটা আছে সেটা তোমাকে দেবো। চলো রাজি আসো তো? বলো। পেটকফ ইগারলি, ইয়োর বেস্ট চার, মানে সে বলতেই যাচ্ছিল খুব উদ্গ্রীবভাবে যে তোমার সব থেকে ভালো ঘোড়াটা দেবে। ক্যাথরিন হেস্টিলি ইন্টারাপ্টিং হিম। এবার ক্যাথরিন দেখছে যে এটাতে আমার হাজব্যান্ডেরই লস হবে, কারণ সে জানে যে হাজব্যান্ড হেরে যাবে।
তখন সেই জন্য তাড়াহুড়ো করে ইন্টারাপ্ট করবে, বাধা দিয়ে বললো, ডোন্ট বি ফুলিশ। পল বলে কি, বোকার মতো কাজ করো না, অ্যান অ্যারাবিক মেয়ার উইল কস্ট ইউ 50,000 লিভার্স। বললো তুমি যদি হেরে যাও আর একটা অ্যারাবিয়ান ঘোড়া যদি তোমাকে কিনতে হয় তার দাম জানো কত? 50,000 লিভার্স। রাইনা সাডেনলি কামিং আউট অফ হার পিকচারেস্ক রেভারি, রেভারি মানে দিবাস্বপ্ন, সে একটা সুন্দর দিবাস্বপ্ন দেখছিল, সেই দিবাস্বপ্ন থেকে হঠাৎ করে বেরিয়ে এলো এবং তারপরে সে বেরিয়ে এসে বললো, রিয়েলি মাদার, if you are going to take the jewelry, I don't see why you should grudge me my Arab. তখন সে তার মায়ের উদ্দেশ্যে বলল কি, বাহ, তোমাকে যখন বাবা বললো যে আমি হেরে গেলে জুয়েলারি কিনে দেবো, তখন তুমি বাধা দিলে না, আর আমাকে যখন বলছে অ্যারাবিয়ান একটা ঘোড়া দেয়া হবে, তখন সেটাতে তোমার হিংসা হচ্ছে। আই ডোন্ট সি ওয়াই ইউ শুড গ্রাজ, বলছে তুমিও তো জুয়েলারি পাবে, তাহলে তুমি আমার ঘোড়া পাওয়াতে কেন হিংসা করছো? গ্রাজ মানে হিংসা। এরকম কথা হচ্ছে, তখন নিকোলা কামস ব্যাক উইথ দ্য কোট, নিকোলা সেই কোটটা নিয়ে ফিরে এলো, অ্যান্ড ব্রিংস ইট টু পেটকফ, এবং নিয়ে এসে পেটকফকে দিল, হু ক্যান হার্ডলি বিলিভ হিজ আইজ, যে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল। তখন ক্যাথরিন জিজ্ঞেস করলো, ওয়ার ওয়াজ ইট নিকোলা? বললো, নিকোলা কোথায় ছিল এটা? নিকোলা, হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লজেট ম্যাডাম। বললো কি, ব্লু ক্লজেটই তো ঝুলছিল। পেটকফ, ওয়েল আই অ্যাম ড্যাম, মানে সে বলতে চাইছে কি আমি একদম নিশ্চিত। ক্যাথরিন স্টপিং হিম, তাকে থামিয়ে বলে, পল। পেটকফ, আই কুড হ্যাভ সোর্ন ইট ওয়াজন্ট দেয়ার, সে বলছে আমি শপথ করে বলতে পারি এটা ওখানে ছিল না। এইজ ইজ বিগিনিং টু টেল অন মি, তারপরে সে বলছে সত্যি আমার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে। আই এম গেটিং হ্যালুসিনেশনস, হ্যালুসিনেশনস মানে অলিক কিছুতে বিশ্বাস করা, মানে যেটার অস্তিত্ব নেই সেটাতে বিশ্বাস করা। বলছে আমার মনে হচ্ছে হ্যালুসিনেশন মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে নিকোলাকে বলে, হিয়ার হেল্প মি চেঞ্জ, বলে এসো আমাকে চেঞ্জ করতে সাহায্য করো। এক্সকিউজ মি ব্লাঞ্চলি, তারপরে ব্লাঞ্চলিকে বললো যে ক্ষমা করবে, আমি একটু চেঞ্জ এখানেই করে নিচ্ছি। হি বিগিনস চেঞ্জিং দ্য কোড, সে কোডটা চেঞ্জ করতে শুরু করে। নিকোলা অ্যাক্টিং অ্যাজ আ ভ্যালে, নিকোলা এখন একটা সাজভৃত্য হিসাবে কাজ করছে। সাজভৃত্য মানে যে কোটগুলোকে পরিয়ে দেয় বা কোটগুলোকে আবার খুলে নেয়, তাদেরকে বলা হয় সাজভৃত্য। রিমেম্বার, আই ডিডন্ট টেক দ্যাট ব্যাট অফ ইয়োর সার্জিয়াস। এবারে যখন দেখছে হেরে যাচ্ছে, তাহলে ওর তো অনেক লস হয়ে যাবে। একটা লস হয়েছে তার ওয়াইফকে, তাকে জুয়েলারি কিনে দিতে হবে, তারপরে আবার সে আবার বলেছিল যে রাইনাকে একটা অ্যারাবিয়ান হর্স কিনে দিতে হবে। সেই জন্য সে কোনো উপায় না দেখে বলো কি, আই ডিডন্ট টেক দ্যাট বেট অফ ইউর সার্জিয়াস। সার্জিয়াসকে বলো কি, দেখো তুমি আমাকে এই বেটটা বলেছিলে কিন্তু আমি ওটাকে অ্যাকসেপ্ট করিনি। ইউ উড বেটার গিভ রাইনা দ্যাট আরব স্টেট ইয়োরসেলফ, তুমি একটা কাজ করো, তুমি রাইনাকে ওই আরবের ঘোড়াটা বা আরবি ঘোড়াটা কিনে দাও। সিন্স ইউ হ্যাভ রাউজড হার এক্সপেকটেশন, কারণ তুমি এই কথাটা পেরে রাইনার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছো, তাহলে এবার তুমি সেই প্রত্যাশাটা পূরণ করো। হ্যাঁ রাইনা, তারপর রাইনার উদ্দেশ্যে বলে, কি রাইনা ঠিক বললাম তো? হি লুকস রাউন্ড অ্যাট হার, সে তার দিকে তাকালো, বাট শি ইজ অগেন র্যাপড ইন দ্য ল্যান্ডস্কেপ, কিন্তু আবার দেখা গেল সে আবার সেই বাইরের ল্যান্ডস্কেপ মানে বাইরের দৃশ্যে র্যাপড মানে আত্মহারা হয়ে গেছে। উইথ এ লিটল গাশ অফ প্যাটার্নাল অ্যাফেকশন অ্যান্ড প্রাইড, তারপর একটা পিতৃবৎ বা পিতৃসুলভ ভালোবাসা এবং গর্বের সঙ্গে তখন পেটকফ বলল, হি পয়েন্টস হার আউট টু দেম, মানে সবার দিকে রাইনার দিক নির্দেশ করে বলল কি, দেখো, অ্যান্ড সেজ শি ইজ ড্রিমিং অ্যাজ ইউজুয়াল, কি দেখো আমার মেয়ে, সে সবসময় স্বপ্নই দেখে, সে সবসময় যেরকম স্বপ্ন দেখে এখনও সেই দেখো স্বপ্ন দেখে যাচ্ছে। সার্জিয়াস, অ্যাশোর্ডলি শি শ্যাল নট বি দ্য লুজার। সার্জিয়াস তখন বীর বিক্রমে বলল, হ্যাঁ আমি নিশ্চিত করে বলতে পারি কি রাইনা লুজার হবে না, মানে আমি রাইনাকে হারতে দেব না। পেটকফ, সো মাচ দ্য বেটার ফর হার, বললো। তখন পেটকা বললো, বাহ এটা তোর জন্য ভালোই হবে। আই শ্যান্ট কাম অফ সো চিপ আই এক্সপেক্ট, তখন সে নিজের কথাটা বলছে যে আমারও খরচা কম হবে না, কারণ আমাকে সোফিয়া থেকে আমার ওয়াইফের জন্য অলংকার কিনে আনতে হবে, তো সেটাতেও অনেক খরচা হবে। তাহলে পেটকফ বলল যে সার্জিয়াস তোমারও খরচা হয়ে গেল, আবার আমারও অনেক খরচা হয়ে গেল। দ্য চেঞ্জ ইজ নাও কমপ্লিট, নিকোলা গোজ আউট উইথ দ্য ডিসকার্টেড কোট। এমতো অবস্থায় সেই কোটটা পাল্টে ফেলা হয়েছে। নিকোলা যে কোটটা খুলে ফেলা হলো সেই কোটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখন পেটকফ বলল, নাও আই ফিল অ্যাট হোম অ্যাট লাস্ট, হ্যাঁ এইবারে আমি স্বচ্ছন্দ বোধ করছি। He sits down and takes his newspaper with a grunt of relief. তারপরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে নিউজ পেপারটা নিয়ে আবার সেই অটোম্যানের মধ্যে বসে পড়ল। ব্লাঞ্চলি, টু সার্জিয়াস
হ্যান্ডিং আ পেপার। ব্লাঞ্চলি সার্জিয়াসকে একটা পেপার দিতে দিতে বলল, দ্যাটস দি লাস্ট অর্ডার। বলে এই যে এটাই হচ্ছে শেষ অর্ডার, মানে আমাদের সব কাজ শেষ। পেটকফ জাম্পিং আপ, পেটকফ এই কথাটা শুনে লাফিয়ে উঠে বলল, হোয়াট, ফিনিশ? বলল কি, শেষ হয়ে গেছে? ব্লাঞ্চলি, ফিনিশড। পেটকফ গোজ বিসাইড সার্জিয়াস, পেটকফ এটা শুনে সার্জিয়াসের পিছনে গিয়ে দাঁড়ালেন। লুকস কিউরিয়াসলি ওভার হিজ লেফট শোল্ডার অ্যাজ হি সাইন্স, তারপরে খুব উদ্গ্রীবভাবে পিছনে দাঁড়িয়ে তার লেফট শোল্ডারের উপর দিয়ে সেই যে সাইন করছিল সার্জিয়াস সেটা দেখতে লাগলো। অ্যান্ড সেজ উইথ চাইল্ড লাইক এনভি, মানে ছোট বাচ্চারা যেরকম ঈর্ষান্বিতভাবে কথা বলে সেইভাবে বলল, হ্যাভেন্ট ইউ এনিথিং ফর মি টু সাইন? বললো কি, বাহ, তুমি একে সাইন করতে দিচ্ছ, আমার কাছে কিছু নেই, আমার সাইন করার জন্য কিছু নেই? ব্লাঞ্চলি, নট নেসেসারি, হিজ সিগনেচার উইল ডু। বললো কি, না, তার কোনো প্রয়োজন নেই, সার্জিয়াসের সিগনেচার হলেই চলবে। পেটকফ, ওয়েল, আই থিঙ্ক উই হ্যাভ ডান আ থান্ডারিং গুড ডেজ ওয়ার্ক। তখন বললো, বাহ, আমার মনে হয় আজকে আমরা প্রচুর কাজ করেছি। হি গোজ অ্যাওয়ে ফ্রম দ্য টেবিল, এটা বলে সে টেবিল থেকে আবার দূরে চলে গেল। তারপরে বলল, ক্যান আই ডু এনিথিং মোর? বললো, আমি আর কি কিছু করতে পারি? ব্লাঞ্চলি, ইউ হ্যাড বেটার বোথ সি দ্য ফেলোজ দ্যাট আর টু টেক দিস। তখন ব্লাঞ্চলি বললো কি, হ্যাঁ, তোমরা একটা কাজ করো, মানে সার্জিয়াস আর পেটকফ দুজনের উদ্দেশ্যে বললো কি, তোমরা যাও আর এই যে অর্ডার্সগুলো আমি লিখে দিয়েছি সেইগুলো যারা নিয়ে যাবে তাদেরকে দিয়ে এসো এবং তাদেরকে সব ইনস্ট্রাকশন দিয়ে এসো কী করতে হবে। তারপর সার্জিয়াসের দিকে ঘুরে ব্লাঞ্চলি বলল, প্যাক দ্যাম অফ অ্যাট ওয়ান্স, একটা কাজ করো, এই অর্ডার সমেত ওই যে রেজিমেন্টে যে সোলজার্স আছে তাদেরকে এক্ষুনি রওনা করে দাও। অ্যান্ড শো দ্যাম দ্যাট আই হ্যাভ মার্কড অন দ্য অর্ডার্স দ্য টাইম দে শুড হ্যান্ড দেম ইন বাই। এবং তারপরে বললো সার্জিয়াসের উদ্দেশ্যে যে তুমি যখন এই কাগজপত্রগুলো বা এই অর্ডার্সগুলো তাদের হাতে দেবে, তাদেরকে দেখিয়ে দেবে যে এখানে লেখা আছে যে কোন সময়ের মধ্যে এই অর্ডার্সগুলো সেইখানে পৌঁছানো চাই, ওই সময়টা কিন্তু তাদেরকে দেখিয়ে দেবে। টেল দ্যাম ইফ দে স্টপ টু ড্রিঙ্ক অর টেল স্টোরিজ, আর তাদেরকে বলে দেবে যে তারা যদি সেই সময়ের আগে এই অর্ডার্সগুলো সেখানে পৌঁছে দিতে না পারে, মানে তারা যদি কোথাও জল পান করার জন্য দাঁড়ায় বা গল্পগুজব করার জন্য দাঁড়ায়, ইফ দে আর 5 minutes লেট, মানে এই অর্ডারে যে সময়টা লেখা আছে তার থেকে যদি 5 মিনিট দেরি করে, দে উইল হ্যাভ দ্য স্কিন টেকেন অফ দেয়ার ব্যাকস। এটা মানে হচ্ছে তাদেরকে যথেষ্ট পানিশমেন্ট দেওয়া হবে। আমরা বলি না যে তার পিটিয়ে ছাল চামড়া তুলে নেওয়া হবে, তো সেটাই বললো এইগুলো যে কিন্তু তুমি এই সোলজার্সদের বলে দাও আর এই অর্ডার্সগুলো দিয়ে তাদেরকে এক্ষুনি রওনা করে দাও। নাও এখানে আমরা কি দেখছি, আমরা এখানে রিয়েলিজম আর রোম্যান্টিসিজম এই দুটোর মধ্যে একটা সংঘর্ষ দেখছি। তাহলে ব্লাঞ্চলি সে ভীষণ প্রফেশনাল, সে রোম্যান্টিসিজমে বিশ্বাস করে না, সে কল্পনা প্রবণ নয়, সে ভীষণ প্র্যাকটিক্যাল, সে রিয়েল লাইফে বিশ্বাস করে। কিন্তু সার্জিয়াস আমরা জানি সে ভীষণ রোম্যান্টিক, সে সব কিছুকেই রোম্যান্টিসাইজ করতে ভালোবাসে। সেই জন্য সার্জিয়াস এই কথাগুলো পছন্দ হলো না। রাইজিং ইনডিগনেন্টলি, মানে সে উঠে দাঁড়ালো কিন্তু তার মুখে বা চোখে মুখে ক্রোধের একটা ছাপ দেখা যাচ্ছিল। সে সেই ক্রোধের সঙ্গেই বলল, আল সে সো, বললো ঠিক আছে, আপনি যা বলছেন আমি বলে দেবো। অ্যান্ড ইফ ওয়ান অফ দ্যাম ইজ ম্যান এনাফ টু স্পিট ইন মাই ফেস ফর ইনসাল্টিং হিম, বলছে এবং এই অর্ডারটা যখন তাদেরকে আমি বলবো যে তারা কোথাও দাঁড়াতে পারবে না, তারা জলপান করতে পারবে না, এবং তারা যদি 5 মিনিট দেরি করে তাহলে তাদের ছাল চামড়া তুলে নেওয়া হবে, এইটা শুনে ওই রেজিমেন্টের যে কেউ একজন যদি সাহসিকতা দেখায় এবং এর বিরুদ্ধে প্রোটেস্ট করে, স্পিট ইন মাই ফেস মানে এই অর্ডারটার বিরুদ্ধে প্রোটেস্ট করা, তাদেরকে এরকম অসম্মান করা হচ্ছে বা তাদের অপমান করা হচ্ছে, এই রকম একটা অর্ডার মানতে বলে। বলছে কারো যদি এরকম সাহস হয় এবং সে যদি প্রতিবাদ করে, আল বাই হিজ ডিসচার্জ, তাহলে আমি এই যে মিলিটারি থেকে তখন তুমি যদি অব্যাহতি পেতে যাও তাহলে তোমাকে একটা বিশেষ মূল্য দিতে হতো। তো বলছে আমি সেই মূল্যটা ওর হয়ে দেবো, তার মানে এটা হচ্ছে তার ব্রেভারির জন্য তাকে রিওয়ার্ড সেটা আমি দেবো, অ্যান্ড গিভ হিম এ পেনশন, এবং তারপরে আমি তাকে পেনশনও দেবো। তার মানে এখানে সার্জিয়াস যে রোম্যান্টিক সেটাই প্রকাশ পাচ্ছে। হি স্ট্রাইডস আউট, এটা বলে সে লম্বা লম্বা পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল।
হিজ হিউম্যানিটি ডিপলি আউটরেজ, বোঝা গেল তার মানবিকতা, মানে তার মানবিকতার বিষয়ে যে একটা রোজি পিকচার ছিল সেই পিকচারটা ভেঙে গেছে, শ্যাটার্ড হয়ে গেছে এই যুদ্ধের এই সার্কামস্ট্যান্সেসে। সেই জন্য তার হিউম্যানিটিটা আউটরেজ মানে ক্ষুব্ধ হলো, মানে এরকম ক্রোধের সঙ্গেই সে সেই অর্ডারটা মানতে চলে গেল। ব্লাঞ্চলি কনফিডেন্সিয়ালি, সার্জিয়াস যখন রুমটা ত্যাগ করলেন, ব্লাঞ্চলি তখন পেটকফকে একান্তে নিয়ে এসে বলল, জাস্ট সি দ্যাট হি টকস টু দেম প্রপারলি মেজর উইল ইউ। বলছে আপনি একটা কাজ করুন, আপনিও সার্জিয়াসের সঙ্গে যান আর দেখুন আমি যেভাবে ওকে অর্ডারগুলো দিতে বললাম সে ঠিক সেইভাবে অর্ডারগুলো দিচ্ছে কিনা। পেটকফ অফিসিয়াসলি, পেটকফ মানে এমন একটা ভান করলো যে সে খুব দায়িত্বশীল একজন ব্যক্তি, এবং সেই দায়িত্বশীল হবার ভান করে বলল, কোয়াইট রাইট ব্লাঞ্চলি, কোয়াইট রাইট। বললো ঠিক আছে ব্লাঞ্চলি, আমি সেটা দেখছি, আল সি টু ইট। হি গোজ টু দ্য ডোর ইম্পর্টেন্টলি, তারপরে খুব দম্ভের সাথে বা অহংকারের সাথে সে দরজা পর্যন্ত গেল, বাট হেজিটেটস অন দ্য থ্রেশহোল্ড, কিন্তু দরজা থেকে বেরিয়ে যাওয়ার আগেই সে দ্বিধা করে থেমে গেল। তারপর বলল, বাই দ্য বাই ক্যাথরিন, ইউ মে অ্যাজ ওয়েল কাম টু। তারপরে ক্যাথরিনের উদ্দেশ্যে মানে তার স্ত্রীর উদ্দেশ্যে সে বলছে, আচ্ছা একটা কাজ করো, তুমিও আমার সঙ্গে এসো। দেল বি ফার মোর ফ্রাইডেন অফ ইউ দ্যান অফ মি। আয়রনিটা দেখো, পেটকফ বলছে আমার রেজিমেন্টের সোলজাররা আমার থেকে বেশি তোমাকে মানে আমার স্ত্রীকে ভয় পাবে, সেই জন্য একটা কাজ করো, তুমি আমার সঙ্গে এসো, তোমার কথাতে মনে হয় বেশি কাজ হবে। ক্যাথরিন পুটিং ডাউন হার এমব্রয়ডারি, ক্যাথরিন সেই সূচিকর্ম করছিল সেটা রেখে দিল, তারপরে বললো, আই ডেয়ার সে আই হ্যাড বেটার। তখন সেও এই কথাটায় সম্মতি জানালো, বললো একদম তুমি ঠিক বলেছো, তোমার সৈনিকরা তোমার থেকে বেশি আমাকে ভয় পায়। ইউ উইল ওনলি স্পাটার অ্যাট দেম, স্পাটার মানে কোনো কিছু গোছালোভাবে না বলতে পাওয়া বা কোনো কিছু কমান্ডের সঙ্গে না বলতে পাওয়া। বললো তুমি শুধু ওইখানে যে দু চারটে কথা অস্পষ্টভাবে বলতে পারবে বা আওয়াজ বের করতে পারবে, মানে তোমার দ্বারা এই কাজটা হবে না, ঠিক আছে আমি যাচ্ছি তোমার সঙ্গে। শি গোজ আউট, পেটকফ হোল্ডিং দ্য ডোর ফর হার অ্যান্ড ফলোয়িং। পেটকফ তার জন্য দরজাটা খুলে দাঁড়িয়ে রইল, ক্যাথরিন বেরিয়ে গেল, তারপরে তার পিছনে পিছনে সেও বেরিয়ে গেল। ব্লাঞ্চলি এইসব দেখে বলছে, হোয়াট আ কান্ট্রি, বলো কি দেশ, দে মেক ক্যাননস আউট অফ চেরি ট্রিজ। এটা একটা ইডিয়াম বলা যেতে পারে। ক্যাননস মানে হচ্ছে সেই বড় বড় কামান, সেই কামানগুলো বানানোর জন্য খুব শক্তপোক্ত মেটালের দরকার হয়, কিন্তু সেই ক্যাননগুলো বানানোর জন্য যদি চেরি গাছের কাঠ, যেটা হচ্ছে সব থেকে নরম বা খুব সফট একটা উড ব্যবহার করা হয়, তাহলে সেই ক্যাননগুলো অবশ্যই কাজ করবে না। তার মানে এখান থেকে ব্লাঞ্চলি বিদ্রুপ করে বলছে যে এই দেশে যারা সৈন্য সামন্ত বা যারা মিলিটারি র্যাঙ্কের উপরে আছে তাদের কি অবস্থা, মানে তারা হচ্ছে ক্যাননস, মানে তারা হচ্ছে অফিসার্স, কিন্তু আসলে তারা তৈরি কী দিয়ে, নরম ধাতু দিয়ে। এবং এটা বলে তারপরে বলছেন, অ্যান্ড দ্য অফিসার্স সেন্ড ফর দ্য ওয়াইভস টু কিপ ডিসিপ্লিন। কেন সেটা বললেন উনি? এটা এই কারণে বললেন, কারণ এখানকার যে অফিসার্স তারা তাদের স্ত্রীর সাহায্য নেয় তাদের রেজিমেন্টে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং এই পুরো ব্যাপারটাকে উনি বলছেন অ্যাজ এফ ক্যানন তৈরি করা হচ্ছে চেরি ট্রি দিয়ে। হি বিগিনস টু ফোল্ড অ্যান্ড ডকেট দ্য পেপার্স। এইরকম কথা বলতে বলতে সেই যে পেপার, বাকি যে পেপার ছিল সেগুলোকে ফোল্ড করে, ডকেট মানে হচ্ছে একটা খামে পুড়ে সেই খামের উপরে লিখে রাখা যে এই খামটার ভিতরে কী কাগজপত্র আছে। তেমন বোঝা যাচ্ছে তার প্রফেশনালিজম কতটা, সে সব কাজ সুষ্ঠুভাবে যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে করে। রাইনা, হু হ্যাজ রাইজেন ফ্রম দ্য ডিভান, স্ট্রলস ডাউন দ্য রুম উইথ হার হ্যান্ডস ক্লাস্পড বিহাইন্ড হার। রাইনা ঠিক এই সময় উঠে গেছে তার ডিভান থেকে, মানে সোফা থেকে উঠেছে। স্ট্রলস ডাউন দ্য রুম, তারপরে হাঁটতে হাঁটতে, এবং তার হাতগুলো পিছনে আড়মোড়া করে রাখা আছে। লুকস মিসচিভিয়াসলি অ্যাট, এবং দুষ্টু দুষ্টু চাহনি দিয়ে ব্লাঞ্চলির দিকে তাকাচ্ছিল এবং ব্লাঞ্চলির দিকেই এগিয়ে আসলো। তারপরে এসে বলল, রাইনা, ইউ লুক এভার সো মাচ নাইসার দ্যান উই হ্যাভ লাস্ট ম্যাট। বলে কি, তোমাকে শেষবার যেরকম দেখেছিলাম তার থেকে তো এখন অনেক সুন্দর লাগছে। হি লুকস আপ সারপ্রাইজ। এটা শুনে ব্লাঞ্চলি তার দিকে অবাক হয়ে তাকালো। তারপর রাইনা আবার বলল, হোয়াট হ্যাভ ইউ ডান টু ইয়োর সেলফ, তুমি কী করেছো যে এত সুন্দর লাগছে তোমাকে? ব্লাঞ্চলি, ওয়াশড, ব্রাশড, গুড নাইট স্লিপ অ্যান্ড ব্রেকফাস্ট, দ্যাটস অল। বলো কী আর করবো, চান টান করেছি, ব্রাশ আঁচড়েছি, ভালো নিদ্রা পেয়েছি,
ব্রেকফাস্ট করেছি। রাইনা, ডিড ইউ গেট ব্যাক সেফলি দ্যাট মর্নিং? রাইনা বললো, আচ্ছা সেই দিন সকালে তুমি কি নিরাপদে পৌঁছেছিলে? ব্লাঞ্চলি, হোয়াই থ্যাঙ্কস, বললো কি হ্যাঁ পৌঁছেছিলাম এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই। রাইনা, ওয়্যার দে অ্যাংরি উইথ ইউ ফর রানিং অ্যাওয়ে ফ্রম সার্জিয়াসেস চার্জ? তো বললো, যখন তুমি তোমার সৈন্যের অধ্যক্ষ বা ঊর্ধ্বতন অফিসারের কাছে পৌঁছালে তখন কি তারা তোমার প্রতি রেগেছিল যে তুমি সার্জিয়াসের চার্জের থেকে পলায়ন করেছিলে সেই জন্য? ব্লাঞ্চলি, নো, দে ওয়ার গ্ল্যাড, বললো না, তারা তো বরঞ্চ খুশিই হয়েছিল, বিকজ দে উড অল জাস্ট র্যান অ্যাওয়ে দেমসেলভস, কারণ তারাও আমার মতো পরিস্থিতিতে থাকলে পালিয়ে যেত, সেই জন্য আমি সেটা করেছি দেখে তারা খুশিই হয়েছিল। রাইনা, গোয়িং টু দ্য টেবল অ্যান্ড লিনিং ওভার ইট টুয়ার্ডস হিম, রাইনা সেই টেবিলটা যে এবং সেখান থেকে ব্লাঞ্চলির দিকে ঝুঁকে বলল, ইট মাস্ট হ্যাভ মেড আ লাভলি স্টোরি ফর দ্যাম, অল দ্যাট অ্যাবাউট মি অ্যান্ড মাই রুম। বললো কি, আর তুমি যে নিশ্চয়ই ওদেরকে এই আমি এবং তোমার মধ্যে যে ঘটনাটা সেই রাত্রে হয়েছিল সেটা বলেছ, এবং সেইটা নিশ্চয়ই একটা খুব মজাদার স্টোরিতে পরিণত হয়েছিল, তাই না? ব্লাঞ্চলি, ক্যাপিটাল স্টোরি, বাট আই অনলি টোল্ড ইট টু ওয়ান অফ দ্যাম, আ পার্টিকুলার ফ্রেন্ড। বললো কি হ্যাঁ সত্যি এটা চমকপ্রদ একটা গল্প, ক্যাপিটাল মানে দারুণ একটা গল্প ছিল, কিন্তু এটা আমি আমার একটা বিশেষ বন্ধুকে ছাড়া আর কাউকে বলিনি। রাইনা, অন হুজ ডিসক্রেশন ইউ কুড অ্যাবসলিউটলি রিলাই। তখন রাইনা বলল, আচ্ছা তুমি যাকে বলেছিলে, ডিসক্রেশন মানে তার বিচক্ষণতায় তোমার কি বিশ্বাস ছিল? তুমি এটা বিশ্বাস করতে যে ওকে বললে ও অন্য কাউকে বলবে না? ব্লাঞ্চলি বলে, অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। রাইনা, হি টোল্ড ইট টু অল মাই ফাদার অ্যান্ড সার্জিয়াস দ্য ডে ইউ এক্সচেঞ্জ দ্য প্রিজনার্স। তখন রাইনা বলে কি তুমি ভুল, তুমি যে গল্পটা তোমার বন্ধুকে বলেছিলে বা একমাত্র বন্ধুকে বলেছিলে, সে আমার বাবার সার্জিয়াসকে সেই একই গল্পটা এসে বলেছিল। কবে জানো? যেদিন তোমাদের মধ্যে ওই প্রিজনার এক্সচেঞ্জ হয়েছিল সেই দিন আমার বাবা সার্জিয়াসের সঙ্গে তোমার এই বন্ধুটির দেখা হয়েছিল এবং সেই বন্ধুটি আমার বাবা সার্জিয়াসকে এই গল্পটা বলেছে। শি টার্নস অ্যাওয়ে অ্যান্ড স্ট্রোলস কেয়ারলেসলি অ্যাক্রস টু দি আদার সাইড অফ দ্য রুম। এইটা বলে সে অগোছালোভাবে বা অমনোযোগীভাবে রুমের অন্য প্রান্তে চলে গেল। ব্লাঞ্চলি, ডিপলি কনসার্ন অ্যান্ড হ্যাফ ইনক্রেডুলাস। ব্লাঞ্চলি এটা শুনে খুব বেশি উদ্বিগ্ন হয়ে গেল এবং হ্যাফ ইনক্রেডুলাস মানে অবিশ্বাস্য, এবং মনে হচ্ছে ঠিক ব্যাপারটাকে বিশ্বাস করতে পারছে না। তারপরে বললো, নো ইউ ডোন্ট মিন দ্যাট ডু ইউ? বলে কি না না, তুমি এটা নিশ্চয়ই সত্যি বলছো না। সত্যি নাকি এটা? রাইনা, টার্নিং উইথ সাডেন আর্নেস্টনেস, রাইনা আবার ঘুরল এবং খুব আন্তরিকতার সঙ্গে বলল, আই ডু ইনডিড, বলে আমি সত্যি কথাই বলছি, বাট দে ডোন্ট নো দ্যাট ইট ওয়াজ ইন দিস রুম দ্যাট ইউ হেড। তখন রাইনা বলল, কিন্তু তারা এইটা জানে না যে তুমিই সেই ব্যক্তি যে সেই রাত্রে আমার রুমে আশ্রয় নিয়েছিল, মানে সার্জিয়াস আর পেটকফ এইটা জানে না যে তুমিই সেই ব্যক্তি। ইফ সার্জিয়াস নিউ হি উড চ্যালেঞ্জ ইউ অ্যান্ড কিল ইউ ইন এ ডুয়েল। বলো কি সার্জিয়াস যদি এটা জানতে পারে বা জানতে পারতো তাহলে তোমাকে সে যুদ্ধে মানে সামনাসামনি যুদ্ধে আহ্বান করতো আর তোমাকে মেরে ফেলতো। ব্লাঞ্চলি, ব্লেস মি, দেন ডোন্ট টেল হিম। বলে কি আমি আপনাকে প্রার্থনা করছি আপনি তাহলে সার্জিয়াসকে এই ব্যাপারটা জানাবেন না। রাইনা, ফুল অফ রিপ্রোচ ফর হিজ লেভিটি। নাও এই যে একটা কাওয়ার্ডিস কথা বলে একটা মেয়ের সামনে কি বাবারে আমি তো ভয় পেয়ে গেলাম, প্লিজ আপনি সার্জিয়াসকে বলবেন না। যেহেতু সে একজন খুব প্র্যাকটিক্যাল লোক এবং সে রিয়ালিজমে বিশ্বাস করে সেই জন্য কিন্তু সে বলেছিল, কিন্তু এইটাকে রাইনা খুব মর্যাদাহীন আচরণ হিসেবে মানল। লেভিটি মানে মর্যাদাহীন আচরণ, এবং সেই জন্য এরকম মর্যাদাহীন আচরণ দেখে সে ব্লাঞ্চলির দিকে ভর্ৎসনার একটা দৃষ্টি নিক্ষেপ করে বলল, ক্যান ইউ রিয়েলাইজ হোয়াট ইট ইজ টু মি টু রিসিভ হেম? তারপর বলল কি তুমি এটা কি উপলব্ধি করতে পারছো যে আমি সার্জিয়াসকে প্রতারণা করছি? আই ওয়ান্ট টু বি কোয়াইট পারফেক্ট উইথ সার্জিয়াস, আর আমি সার্জিয়াসের সঙ্গে আমার যে সম্পর্ক সেটাকে একদম পারফেক্ট রাখতে চাইছি। রাইনা তার মানে সে রোম্যান্টিসিজমে বিশ্বাস করে। সে বলছে তুমি এই আমাদের যে এই সম্পর্কটাকে কালিমালিপ্ত করছো, তুমি কি এটা উপলব্ধি করছো? নো মিননেস, আমি আমাদের সম্পর্কের মধ্যে কোনো নিচতা, নো স্মলনেস, কোনো সংকীর্ণতা, নো ডিসিট, কোনো প্রতারণা রাখতে চাই না। মাই রিলেশন টু হেম ইজ দি ওনলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড নোবেল পার্ট অফ মাই লাইফ। আমার সঙ্গে সার্জিয়াসের এই যে সম্পর্ক সেটা আমার লাইফের
সবথেকে সুন্দর এবং সবথেকে মহান একটা অংশ, এবং সেই অংশটাকেই তুমি কালিমা লিপ্ত করেছো। তুমি কি এটা রিয়েলাইজ করছো? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। তখন সে বললো খুব দুঃখের সঙ্গেই যে আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো। ব্লাঞ্চলি স্কেপটিক্যালি, ব্লাঞ্চলি সন্দেহজনকভাবে বলল, You mean that you wouldn't like him to find out that the story about the ice pudding was, তারপরে ব্লাঞ্চলি বুঝতে পেরে বলল কি আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে ওই আইস পুডিংয়ের ব্যাপারে যে কথাটা তুমি আমাকে বললে, যে তুমি একটা ক্রিম সোলজার বানিয়েছিলে আইস পুডিংয়ের জন্য এবং সেটা নিকোলা ভেঙে দিয়েছিল, এই সবই মিথ্যা, এটাও তুমি চাও না যে সার্জিয়াস জানুক, তাই তো? রাইনা উইন্সিং, রাইনা ঝাঁকুনি দিয়ে বলল, ডোন্ট টক অফ ইট দ্যাট ফ্লিপেন্ট ওয়ে। মানে রায়না এটাতে তার মর্যাদা ক্ষুণ্ণ হলো, বলল কি তুমি এইভাবে বাচালতার সঙ্গে বা এরকম হাসি খুশিভাবে এই কথাগুলো বলো না, মানে তার কাছে এই ব্যাপারগুলো ভীষণ সিরিয়াস। সে বলে, আই লাইড, আমি মিথ্যা কথা বলেছি, আই নো ইট, আমি জানি, বাট আই ডিড ইট টু সেভ ইয়োর লাইফ। বলছে তুমি যে এরকম করে আমাকে বলছো যে অ্যাজ ইফ দোষটা আমারই, কিন্তু আমি এটা শুধুমাত্র করেছি তোমার জীবনটা বাঁচানোর জন্য। হি উড হ্যাভ কিল্ড ইউ, যদি না বলতাম না সে তোমাকে মেরে ফেলতো। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড টাইম আই এভার আটার্ড আ ফলসহুড। বলে কি এটা হচ্ছে দ্বিতীয়বার আমার জীবনে আমি মিথ্যা কথা বললাম। ব্লাঞ্চলি রাইজেস কুইকলি অ্যান্ড লুকস ডাউটফুলি অ্যান্ড সামওয়াট সিভিয়ারলি অ্যাট হার। ব্লাঞ্চলি এই কথাটা শুনে যে রাইনা বলছে জীবনে এই দ্বিতীয়বার সে মিথ্যা কথা বলছে, এটা তার খুব একটা বিশ্বাস হলো না। সেই জন্য সে সন্দেহের চোখে এবং আরও গভীরভাবে বা কঠোরভাবে রাইনার দিকে তাকালো। এবং তখন রাইনা বলল, ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম? তখন রাইনা বলল যে এটা তো দ্বিতীয়বার, তোমার মনে আছে প্রথমবার আমি কখন মিথ্যা কথা বলেছিলাম? ব্লাঞ্চলি, নো, ওয়াজ আই প্রেজেন্ট? বললো কি না, আমার মনে নেই। আচ্ছা, আমি কি তখন ছিলাম যখন তুমি প্রথমবার মিথ্যা কথাটা বলেছিলে? ইয়েস, আই টোল্ড দ্য অফিসার হু ওয়াজ সার্চিং ফর ইউ দ্যাট ইউ আর নট প্রেজেন্ট। বললো কি হ্যাঁ, আমি প্রথমবার বলেছিলাম, তখন তুমি এই রুমে উপস্থিত ছিলে, এবং যখন সেই সোলজাররা এসে এই রুমটা সার্চ করে আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে কেউ আছে নাকি, তখন আমি মিথ্যা কথা বলেছিলাম, আমি বলেছিলাম এখানে কেউ নেই। সেটা হচ্ছে আমার জীবনে প্রথম মিথ্যা কথা বলা। ব্লাঞ্চলি, ট্রু। ব্লাঞ্চলি মনে করে বললো কি হ্যাঁ হ্যাঁ সত্যি, আই শুড হ্যাভ রিমেম্বার্ড ইট, আমার তো এটা মনে রাখা উচিত ছিল।